আমাদের পরবর্তী প্রশ্ন, হিলিয়াম পরমাণুর ভর 6.6 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 24 গ্রাম এবং 1.4 ইন্টু 10 টু দি পাওয়ার 5 সেন্টিমিটার পার সেকেন্ড বেগে ধাবিত হলে তার তরঙ্গ দৈর্ঘ্য হিসাব করো। আচ্ছা, যেহেতু আমাদের ভর দেওয়া, বেগ দেওয়া, তরঙ্গ দৈর্ঘ্য আমরা ডি ব্রগলির সমীকরণ থেকে যে সূত্রটা পাই সেই সূত্র দিয়ে আমরা হিসাব করব। তো আমরা জানি তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা সমান h/mv। আমরা চাইলে কেউ বসাইতে পারি, আবার চাইলে হচ্ছে এগুলাকে মিটার একক মানে এসআই এককে নিয়ে তারপর হচ্ছে আমরা বসাইতে পারি। তো যেহেতু আমাদের এগুলা হচ্ছে সিজিএস পদ্ধতিতে সবগুলা মান দাও, তাহলে আমরা সিজিএস পদ্ধতিতে অঙ্কটা সমাধান করি। এইচ প্ল্যাঙ্কের ধ্রুবক 6.626 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 27, এটা হচ্ছে সিজিএস পদ্ধতিতে প্ল্যাঙ্কের ধ্রুবক। এম ইলেকট্রনের ভর দেওয়া আছে 6.6 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 24 আর 1.4 ইন্টু 10 টু দি পাওয়ার 5। তো আমরা যদি এগুলা হিসাব করি তাহলে আমাদের যে তরঙ্গ দৈর্ঘ্যের একক আসবে সেটা অবশ্যই সেন্টিমিটার একক আসবে। তো আমরা একটু হিসাব করি, দেখি আমাদের মানটা কত আসে। আমাদের অ্যান্সার আসবে হচ্ছে 7.170 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 9 সেন্টিমিটার। আমরা যদি এটাকে মিটারে নিতে চাই তাহলে 7.170 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 9 আর 100 এটা মিটার একক আসবে, তাহলে বলতে পারি 7.170 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 11 এত মিটার। আমরা যদি এটা ন্যানো মিটারে নিতে চাই তাহলে 10 টু দি পাওয়ার 9 দ্বারা গুণ করব, আর যদি এভাবে রাখতে চাই তাহলেও সমস্যা নাই, আমাদের এটা অ্যান্সার হবে। আমাদের পরবর্তী প্রশ্ন, আয়নীকরণ বিভবের মাধ্যমে সোডিয়াম পরমাণু হতে ইলেকট্রন বিচ্ছিন্ন হয়ে সোডিয়াম প্লাস আয়নে পরিণত হয়। পরমাণু থেকে বিচ্ছিন্ন হয়ে 1.2 ইন্টু 10 টু দি পাওয়ার 7 সেন্টিমিটার পার সেকেন্ড বেগে ধাবিত হলে ওই সময় তার তরঙ্গ দৈর্ঘ্য। যেহেতু আমাদের বেগের মান দেওয়া আর সোডিয়ামের ইলেকট্রনটা হচ্ছে বিচ্ছিন্ন হয়ে Na প্লাসে পরিণত হয়, তাহলে ইলেকট্রনের ভর আমাদের জানা, ইলেকট্রনের বেগ দেওয়া আছে আর প্ল্যাঙ্কের ধ্রুবক আমাদের জানা। তাহলে আমরা যদি তরঙ্গ দৈর্ঘ্য বের করতে যাই ল্যামডা সমান h/mv। তো আমাদের এখানে হচ্ছে যেহেতু সেন্টিমিটার পার সেকেন্ড এককে দেওয়া আছে বেগের মান, তাহলে আমরা সবগুলাই 6.626 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 27 আর ইলেকট্রনের ভর 9.11 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 28 গ্রাম এককে, আর ভর দেওয়া হচ্ছে বেগ দেওয়া হচ্ছে 1.2 ইন্টু 10 টু দি পাওয়ার 7। তো আমরা এই মানগুলো যদি বসাই তাহলে আমাদের যে মানটা আসবে সেটা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য সেন্টিমিটার এককে আসবে। আমরা যদি একটু হিসাব করি মানটা, আমরা যদি এগুলো হিসাব করি তাহলে আমাদের অ্যান্সারটা আসবে 6.06 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 7 সেন্টিমিটার। আমরা যদি চাই এটাকে মিটারে নিতে তাহলে তার মানে এটা 10 টু দি পাওয়ার 9। আমরা যদি হচ্ছে মিটার থেকে ন্যানোমিটারে নিতে চাই তাহলে 6.06 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 9 আর মিটার থেকে ন্যানোমিটারে গেলে 10 টু দি পাওয়ার 9, এটা তখন ন্যানোমিটার, এটা কাটা অর্থাৎ 6.06 এত ন্যানোমিটার, এটা আমরা বের করতে পারি চাইলে। আমাদের পরবর্তী প্রশ্ন, একটি সবুজ আলোর ফোটনের তরঙ্গ দৈর্ঘ্য 485 ন্যানোমিটার হলে এর শক্তি গণনা করো। সবুজ আলোর তরঙ্গ দৈর্ঘ্য দেওয়া, তাহলে আমাদের তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডার মান হচ্ছে 485 ন্যানোমিটার। আমরা যদি এটাকে মিটারে নেই তাহলে 485 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 9 মিটার। তো আমাদের হচ্ছে শক্তি গণনা করতে হবে, এই সমান আমরা জানি এই সমান h নিউ, আবার নিউ সমান c বাই ল্যামডা। তাহলে h প্ল্যাঙ্কের ধ্রুবক 6.626 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 34, যেহেতু আমরা নিছি মানগুলো। আলোর বেগ 3 ইন্টু 10 টু দি পাওয়ার 8। তরঙ্গ দৈর্ঘ্য আমাদের দেওয়া হচ্ছে 485 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 9। আমরা যদি এগুলা হিসাব করি তাহলে আমাদের এককটা আসবে জুল এককে। দেখি মানটা কত আসে। আমাদের এই অ্যান্সার হবে 4.098 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস। পরবর্তী প্রশ্ন, একটি লেজার রশ্মির ফোটনের শক্তি 8.75 ইন্টু 10 টু দি পাওয়ার 7 কিলোজুল পার মোল। এখান থেকে আমাদের ফোটনের তরঙ্গ দৈর্ঘ্য হিসাব করতে হবে।
ফোটনের ফ্রিকোয়েন্সি হিসাব করতে হবে। আচ্ছা, যেহেতু আমাদের শক্তির মানটা কিলো জুল পার মোল এককে দেওয়া, তাহলে প্রথমটা সমাধান করি। তো শক্তির মান কিলো জুল পার মোল এককে দেওয়া থাকলে সেটাকে আমাদের জুলে নিতে হবে। তাহলে আমরা এনার্জির মানটা আমাদের দেওয়া আছে 8.75 ইন্টু 10⁻7 কিলো জুল পার মোল। ওকে, তাহলে আমরা যদি এখানে যাই তাহলে 8.75 ইন্টু 10⁻7 অ্যাভোগাড্রো সংখ্যা দিয়ে ভাগ করতে হবে। আর এখানে ছিল কিলো জুল, কিলো জুলকে যদি আমরা সরাইতে যাই জুলে নিতে চাই তাহলে 1 কিলো জুল সমান 1000 জুল, তাহলে 1000 দিয়ে গুণ করতে হবে, তাহলে এটা আমাদের আসবে হচ্ছে জুল এককে। তো আমরা অ্যাভোগাড্রো সংখ্যা জানি 6.023 ইন্টু 10⁻23। আমাদের যে শক্তির মান 8.75 ইন্টু 10⁻7, এর সাথে 1000 গুণ দিলে এটা 10⁻10 একসাথে লেখা হলো, এটা জুল এককে আসবে। এবার যদি আমরা এটা একটু হিসাব করি তাহলে আমাদের আসবে, এটা আসবে হচ্ছে 1.4527 ইন্টু 10⁻13 জুল। আমাদের প্রথম প্রশ্ন ফোটনের তরঙ্গ দৈর্ঘ্য। আচ্ছা, যেহেতু আমাদের শক্তি দেওয়া তাহলে শক্তি সমান হচ্ছে h নিউ, নিউ সমান আবার c বাই ল্যামডা জানি। তো আমরা যদি এখানে প্ল্যাঙ্কের মানটা বসাই, যেহেতু এটা জুল এককে এসআই একক, তাহলে 6.6 টু দি পাওয়ার -34 একক নিব। আলোর বেগ 3 ইন্টু 10⁸8 ভাগ তরঙ্গ দৈর্ঘ্য। আমাদের তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয় করতে হবে। তাহলে আমরা এক কাজ করি, এই পাশে ই থাকে আমাদের, আর ল্যামডা এখানে ভাগাকার আছে, এই পাশে আসলে গুণ হবে, এই গুণ আকারে ছিল, এই পাশে গেলে ভাগ হবে, অর্থাৎ 6.626 ইন্টু 10⁻34 এর সাথে আছে 3 ইন্টু 10⁸8। এটাকে আমরা ভাগ করব ই, অর্থাৎ গুণ ছিল এই পাশে এসে ভাগ হলো। তাহলে এবার যদি আমরা মান বসাই 6 ইন্টু 10⁻34, আর এখানে আছে 3 ইন্টু 10⁸8 আলোর বেগ, আর ই হচ্ছে আমাদের 1.4527 ইন্টু 10⁻13। আমরা যদি এগুলা হিসাব করি তাহলে তরঙ্গ দৈর্ঘ্য আসবে, আমাদের তরঙ্গ দৈর্ঘ্য আসবে 1.3683 ইন্টু 10⁻12। এগুলা যেহেতু এসআই একক, আমরা যদি এটাকে ন্যানোমিটারে নেই তাহলে 1.3683 ইন্টু 10⁻12 এর সাথে গুণ দিতে হবে 10⁹, তাহলে এটা ন্যানোমিটার আসবে। তাহলে এখানে কাটাকাটি করলে আমরা পাবো হচ্ছে 1.3683 ইন্টু, তাহলে 12 থেকে 9 যদি বাদ দিই তাহলে এখানে আসবে 3, অর্থাৎ 10⁻3। এত ন্যানোমিটার আমরা এভাবে অ্যান্সারটা রাখতে পারি। আমরা বুঝতে পারছি। পরবর্তী যে প্রশ্ন তা হচ্ছে এই ফোটনের ফ্রিকোয়েন্সি কত তা নির্ণয় করতে হবে। আচ্ছা, আমরা যদি ফ্রিকোয়েন্সি নির্ণয় করতে যাই তাহলে ফ্রিকোয়েন্সি অর্থাৎ কম্পাঙ্ক হচ্ছে নিউ সমান সি বাই ল্যামডা। তাহলে 3 ইন্টু 10⁸8 ভাগ তরঙ্গ দৈর্ঘ্য। আমাদের তরঙ্গ দৈর্ঘ্য আসছে হচ্ছে মিটার এককে নিব, যেহেতু আমরা এখানে আলোর বেগটা মিটার, অর্থাৎ 1.3683 ইন্টু 10⁻12 তা আসবে এত হার্টজ। দেখি মানটা কত আসে। তাহলে আমাদের এই মানটা আসবে 2.19 ইন্টু 10⁻20 হার্টজ টেন্সার। আর সর্বশেষ যে প্রশ্ন তরঙ্গ সংখ্যা। তো আমরা জানি তরঙ্গ সংখ্যা নিউ বার সমান 1 বাই ল্যামডা। তাহলে 1 বাই আমাদের যে ল্যামডার মান সেটা হচ্ছে 1.3683 ইন্টু 10⁻12। তো আমরা যদি এটাকে ভাগ করি 1 ভাগ, আমাদের এটা আসবে 7.35 ইন্টু 10⁻11। তো তরঙ্গ সংখ্যা, তাহলে এটা মিটার এককে বসাইছি, উপরে গেলে এটা মিটার ইনভার্স 1 হবে। তাহলে এটা হচ্ছে আমাদের আরেকটা অ্যান্সার। আশা করি এই প্রশ্নগুলো আমরা বুঝতে পারছি। আমাদের পরবর্তী প্রশ্ন
হাইড্রোজেন পরমাণুর ইলেকট্রনটি যখন নিউক্লিয়াস থেকে অসীম দূরত্বে অবস্থান করে তখন ইলেকট্রনটির শক্তি যখন অসীম দূরত্বে অবস্থান করে তখন আমাদের যখন শক্তির মান নির্ণয় করতে হবে। তো আমরা যখন বোর পরমাণু মডেল থেকে শক্তি নির্ণয়ের রাশিমালা যখন প্রতিপাদন করি তখন আমরা শক্তির একটি সূত্র পাই, সেটা হচ্ছে -z²/r। তো যেহেতু নিউক্লিয়াস থেকে অসীম দূরত্ব অবস্থান করে তাহলে দূরত্বটা হচ্ছে অসীম, z²/r এটা হচ্ছে অসীম। তো আমরা জানি সামথিং সেই সংখ্যাটা আসবে হচ্ছে 0। তার মানে যখন নিউক্লিয়াস থেকে কোনো একটি ইলেকট্রন অসীম দূরত্ব অবস্থান করবে তখন তার শক্তির মান হবে 0। আশা করি এটা আমরা বুঝতে পারছি। আমাদের পরবর্তী প্রশ্ন, হাইড্রোজেন পরমাণুর n-তম কক্ষের ব্যাসার্ধ হিলিয়াম পরমাণুর n-তম কক্ষের ব্যাসার্ধের কত গুণ? তো আমরা যদি এটার হাইড্রোজেন পরমাণুর n-তম কক্ষের ব্যাসার্ধ, আচ্ছা তাহলে হাইড্রোজেন পরমাণুর জন্য ব্যাসার্ধ সূত্র n²a²4π²mz², এটাকে আমরা 1 নং ধরলাম। আর হিলিয়াম পরমাণুর ব্যাসার্ধের যে সূত্র সেটা আমরা ধরলাম n²a²4π²mz²। তো যেহেতু কক্ষের ব্যাসার্ধ, হিলিয়াম পরমাণুটাও n-তম কক্ষের ব্যাসার্ধ। তবে এখানে একটা কথা হলো, হাইড্রোজেনের জন্য যে প্রোটন সংখ্যা আর হিলিয়ামের জন্য প্রোটন সংখ্যা সেম হবে না, এটাকে আমরা z প্রাইম ধরলাম। তো এটাকে হচ্ছে 2 নং ধরি। আমাদের প্রশ্নে বলছে হাইড্রোজেন পরমাণুর n-তম কক্ষের ব্যাসার্ধ হিলিয়াম পরমাণুর n-তম কক্ষের ব্যাসার্ধের কত গুণ। তাহলে যেহেতু হাইড্রোজেন পরমাণুর কক্ষের কথা আগে বলা আছে, তাহলে আমরা 1 ভাগ করব হচ্ছে 2 দ্বারা, এই 1 কে ভাগ করব 2 দ্বারা, তাহলে 1 নং এ আর এইচ থাকবে বাম পাশে, আর এখানে থাকবে আর হিলিয়াম, আমাদের থাকবে হচ্ছে n²a²4π²mz²। আর হিলিয়ামের জন্য সেটা হচ্ছে n²a²4π²mz, এটা প্রাইম ধরছি, আর স্কয়ার। তো n² কাটা যাবে, 4π² কাটা m কাটা স্কয়ার কাটা স্কয়ার কাটা, তাহলে আমাদের থাকে হচ্ছে 1 ভাগ, আর এখানে 1 আছে 1 ভাগ z প্রাইম। তো আমরা যদি এটা ভাগ চিহ্নকে গুণ চিহ্ন দেই তাহলে আর এইচ, আর এপাশে আর হিলিয়াম থাকে, আর এখানে তাহলে z প্রাইমটা যাবে হচ্ছে উপরে আর z আসবে নিচে। তো আমরা জানি হচ্ছে z প্রাইম হিলিয়ামের প্রোটন সংখ্যা 2, আর আমাদের হাইড্রোজেনের জন্য প্রোটন সংখ্যা হচ্ছে 1। তাহলে হাইড্রোজেন পরমাণুর ব্যাসার্ধ হিলিয়াম পরমাণুর 2 গুণ আসবে। হাইড্রোজেন পরমাণুর দ্বিতীয় শক্তি স্তরের শক্তির সাথে হিলিয়াম পরমাণুর কোন শক্তি স্তরের শক্তি সমান হবে? যেহেতু আমাদের প্রশ্নে বলা যে হাইড্রোজেন পরমাণুর দ্বিতীয় শক্তির সাথে, তাহলে হাইড্রোজেন পরমাণুর দ্বিতীয় শক্তি, তাহলে E, এটা হাইড্রোজেন দ্বিতীয় শক্তি স্তর। তো আমরা হচ্ছে শক্তির সূত্র জানি 2π²m² ডিভাইডেড বাই n²a²। তো এখানে একটা মাইনাস চিহ্ন থাকে। আর যেহেতু এটা হচ্ছে দ্বিতীয় শক্তি স্তর হাইড্রোজেন পরমাণু, তাহলে n এর মান হচ্ছে আমাদের 2, তাহলে 2π²mz²e⁴, আর n এর মান তাহলে হবে 2 দ্বিতীয় শক্তি স্তরের জন্য, a² কে a² রাখলাম, এটাকে ধরলাম 1 নং। আর হিলিয়াম পরমাণুর কোন শক্তি স্তরের সাথে সমান হবে? তাহলে হিলিয়াম পরমাণুর হিলিয়াম সেটা হবে -2π²mz²e⁴ ডিভাইডেড বাই n²a²। তো আমরা এখানে হাইড্রোজেন পরমাণুর জন্য প্রোটন সংখ্যার মান 1, এখানে আমরা 1 বসাইতে পারি। আর হিলিয়াম পরমাণুর জন্য প্রোটন সংখ্যা হবে 2² আর e⁴ নিচে n²a², এটাকে আমরা 2 নং ধরতে পারি। যেহেতু আমাদের বলছে শক্তির মান সমান, তাহলে E হাইড্রোজেন সমান হবে E হিলিয়াম।
তো আমরা যদি এবার মান বসাই তাহলে -2 পাই স্কয়ার এম জেড স্কয়ার, জেড বলতে এটা 1 ছিল, 1 স্কয়ার e টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই হচ্ছে 2 স্কয়ার আর a স্কয়ার। আর হিলিয়ামের জন্য +2 পাই স্কয়ার এম 2 এর স্কয়ার 4 বসাইতে পারি e টু দি পাওয়ার 4, আর এখানে হচ্ছে n স্কয়ার a স্কয়ার। তো আমাদের a স্কয়ার কাটা, 2 পাই স্কয়ার কাটা, মাইনাস মাইনাস কাটা, m ইলেকট্রনের ভর কাটা, e টু দি পাওয়ার 4 কাটা। তো এখানে আমাদের থাকে হচ্ছে 1/2 এর স্কয়ার 4, আর এখানে থাকে আমাদের 4 ভাগ n স্কয়ার। তাহলে এখানে n স্কয়ার সমান 4 4 এ 16, তাহলে n সমান আমরা পাবো 4। অর্থাৎ 4 নাম্বার শক্তি স্তরের সাথে হাইড্রোজেন পরমাণুর দ্বিতীয় শক্তি স্তরের মান সমান হবে। চাইলে আমরা এই কথাটা লিখে রাখতে পারি যে হাইড্রোজেন পরমাণুর দ্বিতীয় শক্তি স্তরে শক্তির সাথে হিলিয়াম পরমাণু চতুর্থ শক্তি স্তরের শক্তি সমান হবে। চতুর্থ শক্তি স্তরের শক্তি সমান হবে। আশা করি এটা আমরা বুঝতে পারছি। আমাদের পরবর্তী প্রশ্ন, হাইড্রোজেন পরমাণুর ইলেকট্রনটি শক্তি শোষণ করে একাকী নিউক্লিয়াস থেকে 477.09 পিকোমিটার দূরত্ব থেকে 7.2839 × 10⁻⁷ সেন্টিমিটার পার সেকেন্ড বেগে কোন একটি কক্ষপথে পরিভ্রমণ করে ওই কক্ষপথটা নির্ধারণ করতে হবে, মানে কত নাম্বার কক্ষপথে ইলেকট্রনটা ঘুরে। তো যেহেতু আমাদের হচ্ছে দূরত্বের মান দেওয়া 2839 × 10⁻⁷ সেন্টিমিটার পার সেকেন্ড, তো আমরা চাইলে এটাকে মিটার পার সেকেন্ডে নিতে পারি। 7.2839 × 10⁻⁷, আর হচ্ছে 10⁻⁻² দ্বারা গুণ করতে হবে, তাহলে মিটার পার সেকেন্ড আসবে। আর চাইলে এটাকে আমরা এভাবে লিখতে পারি 7.2839 × 10⁵ মিটার পার সেকেন্ড। 7 থেকে 2 বাদ দিলে 5। আচ্ছা, পিকোমিটার, তো এখানে আমাদের হচ্ছে এটা আমাদের হচ্ছে বেগের মান দেওয়া ছিল, বেগ, তাহলে v সমান হচ্ছে এত মিটার পার সেকেন্ড, আর আমাদের দূরত্ব দেওয়া 47709 পিকোমিটার। তো আমরা এটা যদি হচ্ছে মিটারে নিতে চাই তাহলে 477.09, তো আমরা জানি হচ্ছে 1 মিটার সমান 10⁻12 পিকোমিটার। তাহলে পিকোমিটার থেকে আমরা যদি মিটারে যাই তাহলে 10⁻⁻, অর্থাৎ 1 মিটার সমান 10⁻12 পিকোমিটার। ওকে, এরপরে হচ্ছে আমাদের কক্ষপথ নির্ধারণ করতে হবে। বেগ আছে, তারপর হচ্ছে ব্যাসার্ধের মান দেওয়া আছে। তো আমরা যদি হচ্ছে n এর মানটা নির্ধারণ করতে যাই, তো আমরা জানি কৌণিক ভরবেগ mvr সমান nh/2π। তো তাহলে আমাদের n এর মানটা নির্ধারণ করতে হবে, তাহলে n সমান হবে 2π mv/h। তো আমরা এখানে মান বসাই 2π 3.1416, m ইলেকট্রনের ভর 9.11 × 10⁻⁻31। এরপর হচ্ছে আমাদের বেগের মান দেওয়া হচ্ছে 7.2839 × 10⁵, আর ব্যাসার্ধ হচ্ছে 477.09, এটা পিকোমিটার ছিল, আমরা মিটারে নিয়ে নিয়েছি। আর প্ল্যাঙ্কের ধ্রুবক 6.626 × 10⁻⁻34। এই সব করি তাহলে আমরা কক্ষপথ সংখ্যা পাবো। তো আমাদের মান আসবে হচ্ছে 3.002, তার মানে আমরা এটা বলতেই পারি 3, অর্থাৎ ইলেকট্রনটা 3 নাম্বার শক্তি স্তরে n সমান, তাহলে আমরা পাই 3, অর্থাৎ ইলেকট্রনটি 3 নাম্বার কক্ষপথে পরিভ্রমণ করবে। আমাদের পরবর্তী প্রশ্ন, হাইড্রোজেন পরমাণুর m শেলের দূরত্ব 477.09 পিকোমিটার হলে এখানে ইলেকট্রনের বেগ কত হবে ও কৌণিক ভরবেগ নির্ধারণ করতে হবে। আচ্ছা, যেহেতু আমাদের দূরত্ব দেওয়া, তাহলে r সমান হচ্ছে
477.09 পিকোমিটার, এটা আমরা মিটারে নিব। 0.09 10⁻⁻12 দ্বারা গুণ করতে হবে, তাহলে এটা মিটার আসবে, কারণ 1 মিটার সমান হচ্ছে 10⁻12 পিকোমিটার। তারপর আমাদের হচ্ছে বেগ নির্ণয় করতে হবে। তো বেগ আমরা জানি কৌণিক ভরবেগ mvr সমান হচ্ছে nh/2π। থেকে বেগ নির্ণয় করি, তাহলে উপরে nh আর এখানে 2π থাকে, m আর গুণ ছিল এই পাশে এসে ভাগ হবে। তো n এর মান, m শেলের দূরত্ব KLM, তাহলে n এর মান 3, h প্ল্যাঙ্কের ধ্রুবক 6.626 × 10⁻⁻34 2 পাই 3.1416, ইলেকট্রনের ভর 9.11 × 10⁻⁻1, আর আমাদের হচ্ছে ব্যাসার্ধ, সেটা 477.09 × 10⁻⁻12। তো আমরা এই মানগুলো যদি হিসাব করি, তাহলে আমরা বেগটা পাবো হচ্ছে মিটার পার সেকেন্ড এককে। একটু চেক করি, দেখি মানটা কত আসে। আমাদের এই মান আসবে হচ্ছে 72790.33। তো এটা আমরা এত মিটার পার সেকেন্ড একটা অ্যান্সার পাইলাম। এরপরে যদি আমরা হচ্ছে কৌণিক ভরবেগ নির্ণয় করি, তাহলে mvr, আর mvr সমান আমরা জানি nh/2π। m শেলের জন্য n এর মান হচ্ছে 3, h প্ল্যাঙ্কের ধ্রুবক 6.626 × 10⁻⁻34, আর পাই 3.1416। তো এবার হিসাব করলে আমরা পাবো, আমাদের এটা আসবে হচ্ছে 3.16367 × 10⁻⁻34। তো কৌণিক ভরবেগের একক কি হবে? n এর কোনো একক নাই, পায়ের কোনো একক নাই, প্ল্যাঙ্কের ধ্রুবকের একক হচ্ছে জুল সেকেন্ড, তাহলে কৌণিক ভরবেগের একক হবে জুল সেকেন্ড। আশা করি এটা আমরা বুঝতে পারছি। হাইড্রোজেন পরমাণুর চতুর্থ কক্ষপথের ব্যাসার্ধ হিলিয়াম প্লাস আয়নের চতুর্থ কক্ষপথের ব্যাসার্ধ অপেক্ষা বড়, এটা প্রমাণ করতে হবে। তো আমরা এসআই পদ্ধতিতে করতে পারি, সিজিএস করতে পারি, আমাদের ইচ্ছা। সলিউশন, আমরা হাইড্রোজেন পরমাণুর ব্যাসার্ধ নিই, চতুর্থ কক্ষপথ n স্কয়ার h স্কয়ার 4 পাই স্কয়ার mz স্কয়ার। যেহেতু চতুর্থ কক্ষপথ, তাহলে আমাদের n এর মানটা আসবে 4, তাহলে এটা হচ্ছে 4x স্কয়ার থাকুক, প্ল্যাঙ্কের ধ্রুবক 4 পাই স্কয়ার m, ইলেকট্রনের ভর z, হাইড্রোজেনের জন্য প্রোটন সংখ্যা 1, ইলেকট্রনের চার্জ এভাবে রাখা হলো। তো আমরা এটাকে 1 নং ধরি। আর হিলিয়াম পরমাণু, হিলিয়াম প্লাস এটার ব্যাসার্ধকে আমরা ধরলাম n স্কয়ার h স্কয়ার 4 পাই স্কয়ার mz স্কয়ার, কিন্তু এখানে শক্তি স্তর n এর মান 4, h স্কয়ার এভাবে রাখলাম 4 পাই স্কয়ার m, ইলেকট্রনের ভর সেম, z প্রোটন সংখ্যা, হিলিয়ামের প্রোটন সংখ্যা 2, আর এখানে হচ্ছে আমাদের চার্জের মান, ইলেকট্রনের চার্জ স্কয়ার এভাবে রাখলাম। এটাকে আমরা ধরলাম হচ্ছে 2 নং। তো আমাদের প্রশ্নে বলছে হাইড্রোজেন পরমাণুর চতুর্থ কক্ষপথের ব্যাসার্ধ হিলিয়াম প্লাস আয়নের চতুর্থ কক্ষপথের ব্যাসার্ধ অপেক্ষা বড়, তাহলে এই 1 ভাগ আমরা 2 করি, হাইড্রোজেন পরমাণুর কথা প্রথমে বলা আছে, তাহলে RH ভাগ হচ্ছে আর হিলিয়াম প্লাস, আমরা যদি এখানে মান বসাই 4 এর স্কয়ার 16, তারপরে h স্কয়ার, তারপর হচ্ছে 4 পাই স্কয়ার m স্কয়ার, 1 স্কয়ার ওটা আর লিখলাম না। আর এখানে হিলিয়াম প্লাস এর জন্য এটা 4 এর স্কয়ার 16 a স্কয়ার, আর এখানে হচ্ছে 4 পাই স্কয়ার m, 2 থেকে যায় আর স্কয়ার থাকে। এবার যদি আমরা হচ্ছে 16 a স্কয়ার কাটতে পারি, 4 পাই স্কয়ার 4 m কাটা, তাহলে উপর স্কয়ার কাটা, তাহলে উপরে থাকে হচ্ছে 1, নিচে থাকবে আমাদের 1 ভাগ স্কয়ারও কাটা যাইতো 1/2, তার মানে এখানে আমরা পাইতাম 2। তাহলে এখান থেকে হচ্ছে এই RH
ভাগ আর হিলিয়াম প্লাস, তো এখান থেকে আমরা লিখতে পারি RH সমান 2 ইন্টু আর হিলিয়াম প্লাস, অর্থাৎ এই আমাদের যে হাইড্রোজেন পরমাণুর চতুর্থ কক্ষপথের ব্যাসার্ধ সেটা হিলিয়াম পরমাণুর হিলিয়াম কক্ষপথের ব্যাসার্ধের দ্বিগুণ, তাহলে আমরা বলতে পারি যে হচ্ছে হাইড্রোজেন পরমাণুর ব্যাসার্ধটা বড় হবে হিলিয়াম প্লাস আয়নের ব্যাসার্ধের চেয়ে। আশা করি এটা আমরা বুঝতে পারছি। আমাদের পরবর্তী প্রশ্ন, হাইড্রোজেন পরমাণুর ইলেকট্রনটি স্বাভাবিক অবস্থায় যে দূরত্ব অবস্থান করে, বেরিলিয়াম 3+ আয়নের ইলেকট্রনটি কোন শক্তি স্তরে অবস্থান করলে একই দূরত্বে থাকবে বা একই দূরত্ব অবস্থান। এই হাইড্রোজেন পরমাণুর জন্য যে দূরত্ব আসবে অর্থাৎ n² a² 4π² mz², তো স্বাভাবিক অবস্থা এই কথাটার মানে হচ্ছে হাইড্রোজেনের প্রথম শক্তি স্তর স্বাভাবিক অবস্থা, তো n এর মান হচ্ছে 1, h কে এভাবেই রাখলাম, 4π² m ইলেকট্রনের ভর, z হাইড্রোজেনের জন্য প্রোটন সংখ্যা 1 কে এভাবে রাখলাম, এটা হচ্ছে RH এর ব্যাসার্ধ বা দূরত্ব। এবার হচ্ছে এটাকে 1 নং রাখতে পারি। আর আমাদের হচ্ছে বেরিলিয়াম 3+ এর যে দূরত্ব সেটার জন্য n² a² 4π² m, z হচ্ছে প্রোটন সংখ্যা, বেরিলিয়ামের জন্য প্রোটন সংখ্যা 4, স্কয়ার কে এভাবে রাখা যায়। তো এবার এখান থেকে আমরা যদি লিখি 4π² mz², z এর মান হচ্ছে 4, তো কোন শক্তি স্তর অবস্থান করলে, তাহলে আমাদের n এর মানটা নির্ণয় করতে হবে। তো n এর মান যদি নির্ণয় করতে চাই এটাকে আমরা 2 নং ধরতে পারি। তারা বলছে একই দূরত্ব অবস্থান করবে, অর্থাৎ এই দূরত্ব আর এই দূরত্ব সমান হবে, 1 ও 2 হতে পাই, তাহলে RH সমান হবে আর বেরিলিয়াম 3+, তো আমাদের এখানে আসে হচ্ছে 1², এটা লেখার দরকার নাই, a² থাকে, আর 4π² m1 দরকার নাই, আর এখানে হচ্ছে n² a² 4π² m4², a² কাটা, 4π² m কাটা, স্কয়ার কাটা, তো আমাদের এখানে আড়াআড়ি গুণ করলে n² সমান আমরা পাবো হচ্ছে 4, n সমান হচ্ছে 2, তার মানে 2 নাম্বার শক্তি স্তরে যদি বেরিলিয়াম 3+ অবস্থান করে তাহলে হাইড্রোজেনের যে স্বাভাবিক অবস্থা আর বেরিলিয়াম 3+ এর যে অবস্থাটা তাহলে একই হবে, অর্থাৎ বেরিলিয়াম 3+ 2 নাম্বার শক্তি স্তরে অবস্থান করলে তারা একই দূরত্ব অবস্থান করতে পারবে। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। আশা করি আমরা এটা বুঝতে পারছি।